এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, শেষ পর্যন্ত পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? দেখতে দেখতে তারেক রহমান সরকারের 5 মাস চলে গেল। 180 দিনের যে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা কতটুকু সফল বা বিফল হলো? জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবে তারেক রহমানের সরকার? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রধানমন্ত্রী প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। সারা বাংলাদেশের দর্শক, দেশে বিদেশে বাংলাভাষী দর্শক যারা আমাকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। জি, সালেহ শিবলি, এখন জুলাই মাস চলছে। আমি যদি একটু জুলাই মাসে ফেরত যাই, 2024 সালে আপনারা সেই লন্ডনে বসে বাংলাদেশের জুলাই আন্দোলনের উত্তাপ বা পরিস্থিতিটা কিভাবে অনুভব করছিলেন? তখন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও প্রেস সচিব ছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই মাসে আপনারা বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, হয়তো যারা আমরা লন্ডনে ছিলাম, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময়কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি হয়তো সরাসরি সশরীরে মাঠে ছিলেন না, কিন্তু আমরা দেখেছি উনি সারাক্ষণই পুরোটা সময় জুড়েই আন্দোলনকারীদের সঙ্গে সংযোগ রক্ষা করেছেন, যোগাযোগ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সারা বাংলাদেশের বিএনপি সহ বিএনপির সঙ্গে যারা আন্দোলন করেছিলেন, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী, সর্বস্তরের সবার সঙ্গে কথা বলেছেন, কৌশল ঠিক করেছেন। তো সুতরাং এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে লন্ডনের সময় হচ্ছে 6 ঘন্টার পার্থক্য আছে, এই পার্থক্য মানে হচ্ছে যখন এখানে দিন সন্ধ্যা, তখন সেখানে অনেক রাত। সেই সময়টাতেও তিনি দিন রাত শুধুমাত্র ঘুমের সময়টা ছাড়া বাকি সময়টার সাথে ছিলেন। সুতরাং আমরা এটা বলবো যে আমরা হয়তো বা সশরীরে ছিলেন না, বিএনপির ভাইস চেয়ারম্যান সেই সময় হয়তো সশরীরে ছিলেন না, কিন্তু পুরোটা সময় জুড়েই তিনি রাজপথেই ছিলেন, রাজপথেই নেতাকর্মী সমর্থকদেরকে নির্দেশনা দিয়েছেন। সুতরাং সে উত্তাপ থেকে দূরে থাকার কোনো কারণ ছিল না, কারণ প্রত্যেকটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন, অনেক সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং তার সিদ্ধান্ত অনুযায়ী মাঠের আন্দোলন পরিচালিত হয়েছে, আমরা দেখেছি। সমন্বয়টা কিভাবে হতো? কিভাবে মানে কার মাধ্যমে তিনি দিক নির্দেশনাগুলি দিতেন? কারো মাধ্যম না, ধরুন উনি দেখবেন, প্রথম আসলে এটা যদি বলি তাহলে আমি একটু পেছনে যেতে হয়। আমি অনেক জায়গায় আসলে এই কথাটা বলেছি। তো এই কথাগুলি বলার অনেকগুলো কারণ হচ্ছে যে দীর্ঘ সময় যেহেতু ওনাকে শুনতে দেওয়া হয়নি, ফলে এই কথাগুলো হয়তো এই জন্য বারবার বলতেও হচ্ছে। আপনার মনে আছে যে এর আগে যখন বিএনপি 2001 সাল থেকে 5 বছর ক্ষমতায় ছিল, সেই সময় তারেক রহমান তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। তিনি সারা দেশে তৃণমূল কনফারেন্স করেছিলেন এবং সারা দেশের সাংগঠনিক জেলাগুলোকে 20টি সাংগঠনিক জেলায় ভাগ করে উনি 20টি তৃণমূল কনফারেন্স করেছিলেন এবং সে সময় মূল দলের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে ডেকে তিনি খুব পরিকল্পিতভাবে তাদের সঙ্গে আলোচনা করেছেন, কথা বলেছেন, মানুষের সমস্যা সম্ভাবনা জেনেছেন, কোন এলাকার, বাংলাদেশের কোন জেলা, কোন উপজেলায় কি সমস্যা, সবগুলো জেনেছেন মানুষের সঙ্গে কথা বলে। ওই যে তার সঙ্গে সারা বাংলাদেশের তৃণমূল জনগণের যে সম্পর্কটা এবং সংযোগ ঘটেছিল, সেটি কিন্তু কখনো বিচ্ছিন্ন হয়নি। তিনি যখন বাধ্য হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, সেখানে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে তিনি যখন আবার পূর্ণোদ্যমে কাজ শুরু করলেন, তো তখন ওনার যোগাযোগের মাধ্যম ছিল টেলিফোন।
তারপরে এই এই অনলাইনে যোগাযোগগুলি করে উনি প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্ট এবং সাংগঠনিক জেলা তো আরও বেশি সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। তখন থেকেই তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমি এই কথাটা আসলে অনেকবার বলেছি, আমি যতগুলো বক্তব্য দিয়েছি অনেক বক্তব্যে কথাটা এসছে। যেহেতু আপনারা প্রথমেই এই কথাটা জানতে চান, সে কথাটি বলার জন্য আমি এই কথাটি বলতে হচ্ছে যে ধরা যাক এই যে আন্দোলনটা হলো, জুলাইতে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা সংস্কার বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বিরোধী আন্দোলন। এবং আপনারা দেখবেন যে তারেক রহমান 2014 সালের 15 জুলাই লন্ডনে একটা সমাবেশ করেছিলেন। লন্ডনে যারা বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তাদেরকে ডেকে কোনো এক রমজান মাসে 2014 সালের জুলাই মাসে আপনারা দেখবেন, তো সেখানে একটি কনফারেন্স করেছিলেন। সেটা হচ্ছে বিএনপি যখন যদি কখনো জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিএনপি আসলে কীভাবে কী করবে এই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সমাজের মানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যতগুলি সেক্টরকে ভাগ করে করে প্ল্যানিং সাজাতে হয়, পরিকল্পনা প্রণয়ন করতে হয়। উনি প্রত্যেকটা ক্ষেত্রে সেই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। এবং ইন্টারেস্টিংলি উনি ওই সমাবেশে 2014 সালের 15 জুলাই ওই সমাবেশে বলেছিলেন যে যদি বিএনপি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল তখন 50 to 56%, বলছে এটাকে নামিয়ে 5%-এর নিচে নামিয়ে আনা হবে। এটা তখন উনি বলেছিলেন। এবং আপনারা দেখবেন যে সেই আন্দোলনটাই শুরু হয়েছিল 2018 সালে প্রথম শুরু হয়েছিল, 24 সালের যেটা সফল পরিণতি হয়। তার মানে হচ্ছে এই আন্দোলনের গোড়াপত্তনও কিন্তু তার হাতেই। তার মানে একজন নেতা, দূরদর্শী নেতা, যিনি জনগণের ভবিষ্যৎ যে সমস্যাটাকে বুঝতে পারেন, তিনি যেটি 2014 সালের 15 জুলাই বলেছিলেন, সেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে এবং 24 সালে সফল পরিসমাপ্তি ঘটেছিল। এইটা দ্বারা কিন্তু এটিও প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশের মানুষের সমস্যাগুলোকে জানতেন, চিনতেন, বুঝতেন এবং কাছ থেকে দেখেছেন। ফলে উনি মাঠে না থেকেও মাঠে ছিলেন, উনি আন্দোলনকারীদের সঙ্গেই ছিলেন। জি, আপনার কাছে প্রশ্ন যে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিল। তারপরে তো জনাব তারেক রহমানের দেশে ফেরাতে কোনো বাধা ছিল না। এই দীর্ঘ সময় তিনি কেন ফিরতে পারলেন না, সেই সময়টা কেমন ছিল? আপনি যেহেতু তারেক রহমানের একেবারেই কাছে ছিলেন, সেই সময়টা কিভাবে কেমন কেটেছে? তারপরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্ন ছিল, তিনি লন্ডনে গেলেন, সেই সময় মা এবং ছেলের যে মানে সাক্ষাৎ, সেই মুহূর্তগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখেন, মা সন্তানের সাক্ষাৎ এটা আসলে আমার পক্ষে, আপনার পক্ষে বলে বোঝানো সম্ভব না। তো বুঝতে পারছেন যে তারেক রহমান দীর্ঘদিন যখন বাইরে থাকেন, এরপর যখন মাকে দেখেন, তখন একজন মা সন্তানের, আপনার মায়ের সঙ্গে আপনার সন্তান হিসাবে যে সম্পর্ক, তার ক্ষেত্রে একই জিনিস, কিন্তু সেই জায়গাটাতে আরো বড় আবেগের জায়গাটা, ভালোবাসার জায়গাটা আরও বাস্তব হয়ে দেখা দেয় যখন সারা বাংলাদেশের মানুষের চোখ থাকে সেখানে। তিনি মাকে দেখতে পাচ্ছেন না, তারপরে দীর্ঘদিন অনেক বাধা কাটিয়ে তারপরে যখন মাকে দেখলেন, অবশ্যই সেটি একটি আনন্দঘন, আবেগঘন মুহূর্ত অবশ্যই মা এবং সন্তানের। সো আমার কাছে মনে হয় এটা আসলে শব্দ দিয়ে অন্য কারো পক্ষে বোঝানো কঠিন। সো একজন সন্তানের সাথে মায়ের সম্পর্ক যেমন যেই আবেগ ভালোবাসার যে সম্পর্কটা হতে পারে, সেটি তাদের মধ্যে আছে। মা সন্তানকে মিস করেছেন, সন্তান মাকে মিস করেছেন, সেই জায়গাটা তো ছিল, সেটি আমরা দেখেছি। মানে যখন বেগম খালেদা জিয়া লন্ডনে গেলেন চিকিৎসার জন্য, সেই সময়ে মায়ের পাশে প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তখন তার পুত্র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কিভাবে মায়ের যত্ন আত্তি করেছেন? দেখেন, আপনারা তো টেলিভিশনে দেখেছেন মনে হয়,
মরহুমা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন লন্ডনে গিয়েছিলেন, ওনাকে যখন হসপিটালে ভর্তি করা হলো, প্রত্যেক দিন জনাব তারেক রহমান, ওনার স্ত্রী, ওনার তারেক রহমানের কন্যা, ওনারা কিন্তু প্রত্যেক দিন বাসা থেকে রান্না করে ম্যাডাম খালেদা জিয়া যে সমস্ত খাবারগুলো পছন্দ করতেন, এটা তো ওনারা জানেন পরিবারের সদস্য হিসাবে, সেই খাবারগুলো নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনারা কিন্তু প্রত্যেক দিন খাবার রান্না করে গেছেন, সকালে গেছেন, সন্ধ্যায় গেছেন, এবং যতটুকু সম্ভব মাকে সময় দিয়েছেন, হাসপাতালে মায়ের কাছে ছিলেন। তারপরে আবার বেশ কিছু সময় হসপিটাল থেকে উনি যখন ম্যাডাম বাসায় যখন এসছেন, বাসায় ছিলেন। তো সন্তান হিসাবে একজন মায়ের যতটা খেদমত করা দরকার, সেবা করা দরকার, তিনি সম্পূর্ণভাবেই সেটি করার চেষ্টা করেছেন এবং করেছেন। বেগম খালেদা জিয়া যখন চরম অসুস্থ হয়ে পড়লেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সারা দেশের মানুষ যখন দোয়া করছে, তার ছেলে জনাব তারেক রহমান তিনি আসার জন্য উদগ্রীব, সেই সময়টা কেমন কেটেছে জনাব তারেক রহমানের বা তার পরিবার সদস্যদের? হ্যাঁ, উনি দেখেন, এটা নিয়ে বাংলাদেশে আমরা তখন দেখেছি একটা বিতর্ক হয়েছিল ওনার আসার ব্যাপারে। কেউ একটা বিতর্ক করার চেষ্টা করেছিলেন। কি বলেছে, কথাটা কি যেন ছিল, আমার এই মুহূর্তে পুরো মনে নেই। কথাটা আপনার কি মনে আছে যে তখন ওনার আশা নিয়ে কি একটা কথা হয়েছিল? ওই কথাটা আসলে উনি বলেছিলেন যে আমার আশা, কথাটা আপনাকে মনে আছে? জি, যে আমার আশাটা আমার উপরেই শুধু নির্ভর করে না, আমার আশাটা আরো অন্য অনেকের উপর নির্ভর করে। এটা দ্বারা আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন? এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আসলে আপনি দেখবেন ম্যাডাম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের তখন আবেগের জায়গায়। দীর্ঘদিন তিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন, একদম বিনা কারণে নিষ্পেষণের শিকার হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের প্রতিহিংসার শিকার হয়ে উনি যখন জালিমের কারাগারে বন্দী ছিলেন, এরপর উনি যখন চিকিৎসা করতে গেলেন, আবার দেশে আসলেন, এরপরে আবার যখন যাওয়ার প্রশ্ন আসলো, তো সেই সময় তো ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা, শারীরিক অবস্থা অবনতির দিকে। তো সেই সময় আপনারা জানবেন যে বিদেশে যখন চিকিৎসা করা হয়, বিশেষ করে লন্ডন, আমেরিকার মতো কিংবা ইউরোপের মতো উন্নত দেশে, সেখানে হসপিটালে একজন রোগীর সমস্ত মেডিকেল হিস্ট্রি থাকে। আমাদের এখানেও থাকে নিঃসন্দেহে, সেখানে তো মেডিকেল হিস্ট্রি থাকে, এবং চাইলেই একজন রোগীর মেডিকেল হিস্ট্রি অন্য কেউ দেখতে পারেন না। সেই ক্ষেত্রে দেখতে পারেন কে সন্তান দেখতে পারে, কিংবা যাকে অ্যাসাইন করা হয়, নমিনেট করে উনি দেখতে পারেন। তো তারেক রহমান তখন সেখানে ছিলেন, তিনি তো সন্তান। সারা বাংলাদেশের মানুষের আবেগ ম্যাডামের দিকে, কিন্তু তারেক রহমানের কিন্তু দায়িত্বটা ভিন্ন। উনি যেমন মানুষের আবেগকে শ্রদ্ধা করতে হয়, আবার সন্তান হিসাবে তার দায়িত্ব আছে আলাদা। সুতরাং উনি যে কাজটা করেছেন, প্রথমেই উনি হসপিটালে গিয়েছেন। হসপিটালে গিয়ে উনি ওনার মায়ের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, যেহেতু ম্যাডাম ওই হসপিটালেই আসলে ভর্তি ছিলেন, এক সময় অ্যাডমিট ছিলেন, তো সেখানে ম্যাডামের তো মেডিকেল হিস্ট্রি ছিল। উনি ওখানে গিয়ে মেডিকেল হিস্ট্রি দেখেছেন। তারপরে মেডিকেল হিস্ট্রি দেখে ম্যাডাম যদি লন্ডনে আসেন, তাহলে ওনাকে কীভাবে আনতে হবে, এয়ার অ্যাম্বুলেন্স দিতে হবে। তো এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করার জন্য যেখানে কথা বলা দরকার, যোগাযোগ করা দরকার, সেখানে কথা বলেছেন। ঢাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। প্রথম কথা হচ্ছে, উনি কিন্তু আবেগের জায়গা ছাড়াও সন্তান হিসাবে তার দায়িত্ব আছে। উনি যদি হুট করে চলে আসা চাইতে, যেহেতু ম্যাডামের উন্নত চিকিৎসা দরকার ছিল, তাহলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে প্রেফার করেছেন ডাক্তাররা, মেডিকেল বোর্ড ছিল, এবং উনি মেডিকেল ওখানে গিয়ে লন্ডনে এবং আমেরিকাতে জন হপকিন্স ইউনিভার্সিটির যারা টিচার ছিলেন হসপিটালের, ওই হসপিটালের টিচারদের, ওই হসপিটালে যারা ডক্টর ছিলেন, চিকিৎসক ছিলেন, যারা আগে ওই বোর্ড বসিয়ে ম্যাডামের চিকিৎসা করেছিলেন, তাদের সঙ্গে উনি মেডিকেলের বোর্ডে কথাবার্তা বলেছেন। তাহলে ওনার আসার ডিসিশনটা হচ্ছে যে ওনার একক ডিসিশন না, উনি আসবেন কি আসবেন না দেশে,
নাকি বেগম খালেদা জিয়া যাবেন হ্যাঁ যাবেন, চিকিৎসার জন্য? তাহলে এটা ডিসিশনটা নেবে এই যে মেডিকেল বোর্ড ডিসিশন নেবে, ওনার ফ্যামিলি ডিসিশন নেবে, দলের নেতাকর্মীরা ডিসিশন নেবে যে এখন কি সরাসরি এসে বাংলাদেশে চলে আসবেন নাকি ওখানে উনি ওয়েট করবেন। কারণ যদি ওনার সন্তান, তো উনি তো সন্তান, তাহলে হসপিটালে ভর্তি করানো এবং তার মেডিকেল হিস্ট্রি দেখে ডক্টরদের সঙ্গে কথাবার্তা বলা, এগুলো তো উনি সমন্বয় ভালো এবং ভালোভাবে করতে এখানকার পারবেন। সিচুয়েশন জানা। হ্যাঁ, এই কারণেই এই কথাটা হচ্ছে এটা, যে এটা ওনার একক ডিসিশনের উপরে depend তার মানে করছে না। এটা পলিটিক্যাল না, 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 এটা political অন্য না। কোনো দেশের না। কোনো কূটনীতিরও না ব্যাপার না, না। এখানে এখানে তো এখানে মা সন্তানের বিষয়, এখানে কূটনীতি না, তো এখানে তো ম্যাডামের চিকিৎসার বিষয়। সো ওনার কাছে তো হচ্ছে চিকিৎসাটা হচ্ছে প্রথম। মানুষের আবেগ ভালোবাসা তো আছেই ম্যাডামের প্রতি, কিন্তু সন্তান হিসাবে এই আবেগ ভালোবাসার পাশাপাশি ওনার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, যে মায়ের চিকিৎসার সম্পূর্ণ সুচিকিৎসাটা নিশ্চিত করা। এবং যেহেতু ওই হসপিটালে যেখানে উনি ছিলেন, যে ক্লিনিকে ম্যাডাম ভর্তি ছিলেন এর আগে, সেখানে যেহেতু ওনার মেডিকেল হিস্ট্রি ছিলেন, ওখানে বসে উনি জনাব হসপিটালের যে ডক্টর আছেন ওখানে মেডিকেল বোর্ড বসে কথাবার্তা বলেছেন। সো তাদের একটা সিদ্ধান্ত ছিল যে তারা কি করবে। তারপরে উনি যে ওখানে বসে সমন্বয় করেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সটা ঠিক করা, কথাবার্তা বলা, সবগুলো বিষয়, তো এগুলো অনেকগুলো বিষয় ছিল। এটা এককভাবে ওনার ডিসিশন ছিল না, মেডিকেল বোর্ডের ডিসিশন, ফ্যামিলির ডিসিশন, দলের নেতাদের ডিসিশন। এই কারণেই কথাটা এসেছিল, এটা অন্য কোনো বিষয় না। জি, তারপরে শেষ পর্যন্ত তারেক রহমান 25শে ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখলেন। তারপরে 4 দিন 5 দিন তার মায়ের সান্নিধ্যে, মানে সেই সময়টার পরিস্থিতিটা যদি বলেন। দেখেন, এটা আমি যতটা কাছ থেকে দেখেছি, যে একজন রাজনীতিবিদ তারেক রহমানের উপরে প্রচণ্ড একটি প্রেশার সেই সময়। আপনারা দেখেছেন যে উনি যখন বাংলাদেশের 25শে ডিসেম্বর এলেন, নামলেন, বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসলেন, বাংলাদেশের মাটি স্পর্শ করলেন, তারপরে প্রচণ্ড এক ধরনের তো মানসিক চাপ, হাজার হাজার লক্ষ 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 কোটি মানুষের সমাবেশ হয়েছিল। সেই মানুষের প্রত্যাশা, মা হসপিটালে 1 ঘন্টা 15 মিনিটের সময়, যতদূর সম্ভবত যেখানে অনুষ্ঠানটা ছিল সেখানে এয়ারপোর্ট থেকে আসতে হয়তো নর্মাল সময় সম্ভবত 10 to 15 মিনিটস লাগার কথা, তো কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা লেগেছে, আপনারা জানেন। সেখানে এলেন, জনগণের উদ্দেশ্যে উনি ওনার কথাগুলো বললেন, সেখান থেকে এসে মাকে দেখলেন, এরপরে এসে প্রায় প্রত্যেক দিনই এই ধরনের, এবং সামনে একটা জাতীয় নির্বাচন, একটা রাজনৈতিক টালমাটাল অবস্থা। তো একদিকে পরিবার, মা অসুস্থ, একদিকে রাজনৈতিক পরিস্থিতি, এবং তিনি হচ্ছেন প্রধান নেতা বাংলাদেশের। তো এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে উনি খুব ঠান্ডা মাথায় ব্যালেন্স করে উনি ওনার সময়টা তো কাটিয়েছেন। জনগণের জন্য যেমন সময় দিয়েছেন, দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সময় দিয়েছেন, আবার যতটা সম্ভব মায়ের সেবায় সময় দিয়েছেন। বাবাকে হারালেন তারেক রহমান খুব অল্প বয়সে, ভাইকে হারালেন, ভাইয়ের মুখও দেখার সুযোগ হলো না। তারপরে দেশে ফেরার মাত্র 4 দিনের মাথায় মাকে হারালেন। সেই সময়টাতে তারেক রহমানকে কেমন দেখেছেন? তার আসলে কি, যদি আমরা এভাবে বলি, যে কোনো মানুষ যদি আপনি এভাবে দেখেন, যে এটা যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি তার নিজেকে দিয়ে এটা বিচার করে, তাহলে এই যে সিচুয়েশনটা বিচার করেন, তাহলে উনি মনে হয় কান্নারও সময় পাননি। কারণ একদিকে নির্বাচন সামনে, নির্বাচনের প্রস্তুতি, মায়ের বিয়োগ ব্যথা, বাবাকে হারালেন, ভাইকে হারালেন, আবার এই তার যে ব্যক্তিগত দুঃখ বোধের কথা, তার মনে যে মানসিক অবস্থা সেটি কারোর সঙ্গে শেয়ার করা, আবার সেই সময়টাও তো ওনার শীত ছিল না। মাকে দাফন কাফনের পরে দেখলাম যে ওই রাত্রেই আবার তিনি দলীয় কার্যালয়ে, তার কার্যালয়ে তিনি আবার স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, আমার কাছে এই জায়গাটা যেটা মনে হয়েছে কি, এটি সম্ভবত তারেক রহমানের পক্ষেই সম্ভব। কারণটা ওনার যে বেড়ে ওঠার কাল থেকে আরম্ভ করে
দেখবেন মানুষের তো একটি প্রভাব, তো পারিবারিক তো প্রভাব থাকে। আমরা যদি বিষয়টা এভাবে বলি, যদি আমি একটু পেছনে যদি কথা এটা বলি যে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের পরিচয়টা কীভাবে আসলে? জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের পরিচয় হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে। স্বাধীনতার আগে, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে জিয়াউর রহমান তো সারা বাংলাদেশে জাতীয়ভাবে পরিচিত ছিলেন না। জিয়াউর রহমান মানুষের ঘরে ঘরে কখন পৌঁছলেন? যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যখন তিনি মানুষকে স্বাধীনতার ডাক দিলেন, সেই স্বাধীনতার ঘোষণা যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, এক মেজর জিয়ার কণ্ঠ যখন তুর্যধ্বনির মতো মানুষের কানে কানে পৌঁছে গেল, সেই থেকে তো জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের জনগণের পরিচয়। তারপরে আপনি আসেন, সেই গেল 71-এর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেন, সেনাপ্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন। 75-এর 7ই নভেম্বরে যখন মানুষ একটি অন্ধকারাচ্ছন্ন সময় পার করছিল, 75-এ অনিশ্চিত সময়, আমি সেই রাজনীতির বিস্তারিত না বলে, এবং এক পর্যায়ে তো সারা বাংলাদেশের মানুষ দেখলো যে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছে, দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর একটা ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের সিপাহী জনতা সবাই একসাথে রাজপথে নেমে আসলেন 75 সালের 7ই নভেম্বর। সেদিনও সামনের মুখ ছিলেন জিয়াউর রহমান। ওই যে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ দিবাগত রাতে, তখনও যেমন দিশেহারা মানুষের সামনে জিয়াউর রহমান সামনে আসলেন, দৃশ্যপটে হাজির হলেন। আবার 75-এর 7ই নভেম্বরেও দেখবেন তিনি দৃশ্যপটে হাজির হলেন। আবার যখন এরপরে আবার যখন দেশে আরেকবার স্বৈরাচার আসলো, সেখানে আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নানা চড়াই উতরাই পেরিয়ে উনিও জনগণের সঙ্গ ছাড়েননি, কখনো জনগণের বিরুদ্ধে দাঁড়াননি। বরাবরই জিয়া পরিবারের একটি সমঝোতা ছিল জনগণের সঙ্গে। আপনি খেয়াল করে দেখবেন, যেই বন্ধনটা তৈরি হয়েছিল 71-এ, সেটি 75-এর 7ই নভেম্বরও আবার রিনিউ হয়েছে। আবার এসে দেখবেন যে 90 সালে রিনিউ হয়েছে। বারবার যখনই বাংলাদেশের জনগণ মুক্তি চেয়েছে, যখনই বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার চেয়েছে, রাজনৈতিক অধিকার চেয়েছে, মানুষের একদম নির্ভরতার জায়গা ছিল জিয়া পরিবার। সেই জিয়া পরিবারকে প্রতিনিধিত্ব করছেন তারেক রহমান। সুতরাং তারেক রহমান হয়তো ছোট ছিলেন, বাবার সময়টাতে অনেক ছোট ছিলেন, বাট দেখেছেন বাবার কার্যক্রমগুলো, বাবার জনপ্রিয়তা তিনি দেখেছেন। বাংলাদেশের ইতিহাসে উনি কতটা জনপ্রিয় ছিলেন সেই সাক্ষ্য ইতিহাস এখনও ইতিহাস রাখি, সেটি তারেক রহমান দেখেছেন। তিনি নিজ চোখে দেখেছেন যে বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বড় জানাজা ওনার মায়ের জন্য হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হয়েছেন। তাহলে এই যে মানুষের ভালোবাসা জিয়া পরিবারের জন্য, জিয়াউর রহমানের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, কেন এত ভালোবাসা? কেন ভালোবাসছে মানুষ জিয়াউর রহমানকে? কেন ভালোবাসতেন খালেদা জিয়াকে? কেন ভালোবাসতেন জিয়া পরিবারকে? জিয়া পরিবার কেন বাংলাদেশ হয়ে উঠেছিল? এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে ওনার ভেতরে তো এগুলো অবশ্যই প্রভাব বিস্তার করার কারণেই উনি খুব ধীর স্থির শান্তভাবে মানুষেরা যেমন ভালোবাসার মূল্যায়ন করেছেন, আবার তেমন পারিবারিক যে দায়িত্বগুলো আছে সেগুলো সমানতালে করেছেন। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভবত তারেক রহমানের পক্ষেই সম্ভব। তারেক রহমানের এত মিতব্যয়িতা, তারপরে এত সাধারণ চলাফেরার কারণটা কি? এটা কি মানুষকে দেখানো, নাকি সত্যি সত্যি তিনি এরকম? আসলে আপনার এই প্রশ্নের জবাবের খানিকটাও না, অনেকটা মনে হয় আমি এর আগে দিয়েছি। প্রথম বিষয়টি হচ্ছে কি, ওই যে বললাম যে জিয়াউর রহমানের সঙ্গে, জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং একটা বিষয় ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে যতদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে, ততদিন জিয়া পরিবারও থাকবে। এই যে জিয়া পরিবারের সঙ্গে জনগণের এবং জনগণের স্বার্থের যে সম্পর্ক, জনগণের সঙ্গে জিয়া পরিবারের যে সমঝোতা, জনগণের স্বার্থের সঙ্গে জিয়া পরিবারের যে বন্ধন, জনগণকে ভালোবাসার যে বন্ধন, যেটি জিয়াউর রহমান বলেছিলেন
আপনার নিঃসন্দেহে মনে আছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এই যে জনগণকে প্রাধান্য দেওয়া শুরু থেকেই সেটি এখনো অব্যাহত আছে থাকার কারণে জনগণের প্রতি যেহেতু উনি দায়বদ্ধ। আমি দেখেছি বিশেষ করে উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন, এরপরে যখন আমরা সম্ভবত 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে যাওয়া শুরু করেছিলাম নির্বাচনের ক্যাম্পেইনে, লক্ষ লক্ষ মানুষ রাজপথে থাকে, অভ্যর্থনা জানিয়েছে। আমরা দেখেছি একটা যেই জায়গাটাতে 1 মাইল যেখানে 1 ঘন্টার পথ, সেখানে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা লেগেছে। উনি যে সবার আগে যেখানে যাওয়ার কথা ছিল বিকেলে, সেখানে যেতে গভীর রাত হয়েছে। তো এত ভালোবাসা কেন? এত ভালোবাসা মানুষ তার কাছে কি প্রত্যাশা, কেন চাইছেন? এই যে মানুষের প্রত্যাশা, এটাকে উনি মূল্যায়ন করতে পেরেছেন এবং উনি চেয়েছেন মানুষ তাকে কেন ভালোবাসে, কেন ভালোবেসেছে, কেন ভালোবাসছে, কেন ভালোবাসতে চায়। উনি এটি হৃদয়ঙ্গম করতে পেরেছেন বলেই ওনার পক্ষে জনগণের মতো করে চলা, সাধারণ জনগণের ভাবনা অনুযায়ী এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যেহেতু উনি জনগণকে ওন করেন, উনি নিজেকে সত্যি সত্যি ভাবেন উনি জনগণের সার্ভ করতে এসছেন। সালেহ শিবলি, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী যেখানে সমাবেশে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তিনি তার স্ত্রীকে সাথে করে নিয়ে যাচ্ছেন এবং তার স্ত্রীকে অনেক গুরুত্ব দিচ্ছেন। এতে করে অনেকে বলেন যে তারা পরিবারে চাপে আছেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব হিসাবে আপনি চাপে আছেন কিনা আপনার পরিবারে? আসলে হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন, এতে কিন্তু অনেকেই বলেন, বলে থাকেন। বিষয়টা কি, এমনটি তো হওয়ার কথা ছিল, এটি তো স্বাভাবিক চিত্র হওয়ার কথা ছিল। এভাবেই তো আমাদের পরিবার গড়ে উঠেছে। আপনি দেখেছেন তার একটা কাজ শুরু থেকে করছেন এবং খুব গুরুত্ব দিচ্ছেন। উনি মনে করছেন যে আমরা উন্নয়নের নামে কিংবা নানা স্লোগানের আড়ালে আমরা আমাদের যে আসলে মূল জায়গা, যে পথ, ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধ যেটি আছে আমাদের বাংলাদেশের আবহমানকালের, আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, সন্তানের সঙ্গে যে সম্পর্ক হওয়ার কথা ছিল, এগুলো কেমন যেন আমাদের একটু খাপ ছাড়া, এগুলো কেমন যেন একটু ছাড়া হয়ে গেছে। আমরা উন্নয়নের নামে কিংবা নানা রকম স্লোগানে কিংবা রাজনীতি, প্রত্যেকটা ঘটনার পেছনে রাজনীতি এমনভাবে আমাদেরকে কলুষিত করে ফেলেছিল, এমনভাবে এটাকে মানে কি বলবো, যে মানে বৈষয়িক চিন্তা মানুষকে এতটাই ঘিরে ধরেছিল, আমরা যে মূল্যবোধের যে অবক্ষয়, সেটি খুব প্রকট হয়ে দেখা দিয়েছে। যার কারণে আজকে তারেক রহমান যেই পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের যে জায়গাগুলোকে উনি অনুসরণ করছেন কিংবা যে জায়গাগুলিকে উনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আমাদের কাছে কিছুটা আশ্চর্যের বিষয় মনে হচ্ছে, অবাক করার বিষয় মনে হচ্ছে। আসলে এমনটা তো হওয়া স্বাভাবিক। এ কারণে উনি কিন্তু এই জায়গাগুলো আনতে চান। উনি বলতে চাইছেন যে আমাদেরকে, আমি ওনার ভাষায় বলি, জেলা প্রশাসক সম্মেলনে নিয়ে একটা কথা বলেছিলেন যে আপনারা অনেকগুলো কাজ করছেন, আরেকটা কাজ যদি সম্ভব হয় করবেন। আপনারা যেহেতু একদম মাঠ পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করেন, সেটি হচ্ছে যে রাষ্ট্রের সবচাইতে ছোট্ট ইউনিট হচ্ছে একটা পরিবার। তো সেই পরিবারে যদি আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে একে অপরকে সহযোগিতা করে, একে অপরকে ভালোবেসে, সহমর্মিতার মধ্যে আমরা যদি বেড়ে উঠি, পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে স্ট্রং থাকে, তাহলে এই সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার মিলেই তো রাষ্ট্র হয়। তাহলে আমরাও একটি মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র পাবো। এর মধ্য দিয়ে কি তিনি তার স্ত্রী এবং তার কন্যাকে রাজনীতিতে ধীরে ধীরে আনছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে ধীরে ধীরে আনার বিষয় না, একটা রাজনৈতিক পরিবারের সন্তান, ডাক্তারের পরিবার, দেখবেন যে আপনি যত ডাক্তার দেখবেন, অনেক ডাক্তারকে দেখবেন যে তার বাবা ডাক্তার ছিলেন। যারা রাজনীতি করেন তাদের সন্তানরা দেখবেন যে রাজনীতি করেন, কিংবা যারা সাংবাদিকতা করেন দেখবেন যে হয়তো সন্তানরা সাংবাদিকতা করে। যিনি কবিতা লেখেন দেখবেন যে তার সন্তান হয়তো 2-4টা কবিতা লেখে, কবিও হয়ে যায়, সাহিত্যিক হয়ে যায়। সুতরাং এটা আনার বিষয় না,
বিষয়টা হচ্ছে যে দেখতে 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 তো এটা হয়ে যায়। তারেক রহমান তো নিজেই বলেছিলেন যে উনি যখন ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু যখন রাজনীতিতে চলে আসলেন তখন তিনি ব্যবসাটা ছেড়ে রাজনীতিটাকেই মুখ্য করলেন। তার মানে যখন উনি ব্যবসা শুরু করলেন তখন তো নিঃসন্দেহে ওনার মাথায় হয়তো এভাবে ছিল না যে আমি রাজনীতিটা করব, তাই তো? কিন্তু বাবা যেহেতু রাজনীতি করছেন, মা যেহেতু রাজনীতি করছেন, জনগণকে উনি দেখতে দেখতে বড় হয়েছেন, এক পর্যায়ে হয়তো উনিও রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তো সেক্ষেত্রে যদি ওনার সন্তানরা কিংবা যারা আছেন এই পরিবারে যদি বেড়ে ওঠেন, যদি সময়ের প্রয়োজনে যদি কেউ চলে আসে, সেটি তো খুবই স্বাভাবিক ঘটনা। এটা আনার কিছু না। জনগণকে দেয়া প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী সরকার গঠনের পর 180 দিনের কর্মসূচি দিয়েছেন। এই 180 দিন কেন নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তার না। মন্ত্রী পরিষদের জন্য? না, 180 দিন তো হচ্ছে উনি যেহেতু আপনি দেখবেন যে নির্বাচনী ইশতেহার যেটি 31 দফা, এটি কিন্তু নির্বাচন হওয়ার পরে দেয়া হয়নি, কমপক্ষে 2 বছর আগে থেকে, আরও আগে থেকে 2018 সালে প্রথম দেওয়া হয়েছিল, মরহুমা দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় প্রথম দেওয়া হয়েছিল। তারপর সেটাকে রিভাইজ করে করে মডিফাই করে করে 27 দফা ফাইনালি বিএনপি সঙ্গে যারা অন্যান্য গণতান্ত্রিক দল যেগুলো ছিলেন, সমমনা রাজনৈতিক দলগুলো সবাই সহ একসঙ্গে বসে 31 দফা চূড়ান্ত করা হয়েছে এবং নির্বাচনী ইশতেহার হিসেবে 31 দফা দেওয়া হয়েছে। আপনি দেখবেন উনি এই বিএনপি যখন জনগণের রায়ে সরকার গঠন করলো, উনি প্রথম দিন থেকেই 17 ফেব্রুয়ারি থেকেই উনি এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছেন। সো আমি এই জবাবটা দেওয়ার আগে আপনাকে এভাবে বলি যে এই যে দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ছিল, এই দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামে কিন্তু আরেকটি দাবি মানুষের মধ্যে ছিল এবং এটি প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন। উনি যখন বিভিন্ন নির্বাচনের আগেও, রাষ্ট্র গঠন করার আগেও, সরকার গঠন করার আগেও উনি বলেছিলেন যে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। এই যে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হয়, ইশতেহার ঘোষণা করা হয়, আমরা দেখেছি অতীতে সেভাবে আসলে কেউ ধরে ধরে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। উনি কিন্তু ধরে ধরে এটি বাস্তবায়ন করছেন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। এটি কিন্তু রাজনীতির যে গুণগত রাজনৈতিক পরিবর্তন তারই একটা অংশ। ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেই প্রথমেই যে সমস্ত সিচুয়েশনগুলো ছিল এগুলো মোকাবেলা করা, পাশাপাশি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আলেম ওলামাদের জন্য কিংবা অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু যারা আছেন তাদের জন্য যে সম্মানী ভাতা দেয়া, স্পোর্টস যারা যারা দেশে বিদেশে খেলাধুলায় ভালো করেছে, সম্মান বয়ে এনেছেন, যারা প্রমিজিং, প্রত্যেককে একটা জাতীয় সম্মানী ভাতার যে সম্মানী সহায়তা, যেটা এটির এই বেতন কাঠামোর আওতায় আনা, প্রত্যেকটা কাজ উনি করছেন এবং উনি মনে করেন যে জনগণের সঙ্গে যিনি যেহেতু ওয়াদাবদ্ধ এই বিষয়গুলোকে পূরণ করার, এ কারণে উনি এই কাজটা করছেন এবং ধরে ধরে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে করা যায়। এখন ইচ্ছে করলে উনি বলতে পারতেন 100 দিন নর্মালি সাধারণত যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের জন্য বলা হয় হানিমুন পিরিয়ড। তো 100 দিনের মধ্যে তো হবে না। উনি যেহেতু পুরো বিষয়টা উনি জানেন যে উনি কী কাজটা করবেন, কারণ উনি যখন লন্ডনে ছিলেন তখন থেকে কিন্তু প্রত্যেকটি ইস্যু নিয়ে উনি আলাদা কাজ করেছেন। উনি কিন্তু জানেন যে কোন কাজটা করতে হবে। প্রত্যেকটা বিষয়ের সেক্টর ভাগ করে 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 উনি ওনার পরিকল্পনা সাজিয়েছেন। দ্যাটস ওয়াই উনি বলছে যে আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশে ফিরে যে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। সারা বাংলাদেশ নিয়ে ওনার কী কী পরিকল্পনা, কী কী বাধার উনি মুখোমুখি হবেন, কী কী সমস্যা হতে পারে, সম্ভাবনা কী, সেখান থেকে উত্তরণের উপায় কী, ওনার কিন্তু একটা প্ল্যান। এই যে 180 দিনের যে কর্মসূচি, এই কারণে উনি প্রথম 6 মাস, ওই কারণেই 6 মাসটা, যেহেতু উনি প্ল্যানটা জানা আছে যে উনি কী কাজটা করবেন, ওই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য কতটুকু হলো, এই টার্গেটের কতটুকু হলো? আমরা তো মনে করি ঠিক হচ্ছে। কারণ আপনি দেখেছেন যে আমরা প্রধানমন্ত্রী অফিস থেকে প্রেস কনফারেন্স করে আমরা 3 মাসেরটা জানিয়েছি, 4 মাসেরটা জানিয়েছি, 5 মাসেরটা জানিয়েছি, আবার 6 মাসেরটা জানিয়ে দেবো এবং ইনশাআল্লাহ আমরা করতে পারবো। না, 5 মাসের মূল্যায়ন কি? আমরা যতটা মাননীয় প্রধানমন্ত্রী যতগুলি প্রতিশ্রুতি দিয়েছেন
এখন পর্যন্ত সরকার প্রত্যেকটা প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করে চলছে। সবগুলি মন্ত্রণালয় কি সমানভাবে ফাংশনাল, বা সব মন্ত্রী কি সব সমানভাবে দায়িত্ব পালন করছে কিনা প্রধানমন্ত্রীর টিউন অনুযায়ী? প্রত্যেকটা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী টিন অনুযায়ী প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করছে কিনা সেটার বিচার কিন্তু করবে জনগণ। সেটার বিচার কিন্তু করবেন আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, যারা জনগণের সঙ্গে সরকারের যে ব্রিজ হিসাবে কাজ করছেন, ভালো মন্দের ব্রিজ হিসাবে কাজ করছেন, যারা আপনারা ইনফরমেশনগুলি জনগণের সামনে তুলে ধরছেন। তো সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এগুলি সরকার ঠিকঠাক মতো পালন করছে কিনা, করতে পারছে কিনা, সেগুলো তো আপনারা বলবেন। জনগণের দেয়া দায়িত্ব যে বা যারা পালন করতে পারবে না বা পারছে না, প্রধানমন্ত্রী কি কোনো রদবদল করবেন কিনা? হ্যাঁ, রদবদল করা তো হচ্ছে, এটা নর্মাল একটা সাধারণ নিয়মের অংশ। একটা সরকারকে গতিশীল করার জন্য এটা সাধারণ নিয়মের অংশ। প্রধানমন্ত্রী যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, সরকার যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, প্রধানমন্ত্রী ওনার যেই কর্মপরিকল্পনা, উনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য তার টিমকে যেভাবে সাজানো দরকার, যাকে রাখা দরকার, যাকে মাইনাস করা দরকার, যাকে ইনক্লুড করা দরকার, উনি সেটি এটি করবেন। এটা তো রুটিন ওয়ার্ক। আমরা দেখলাম যে একটা বিষয়ে মাত্র 5 মাসের একটা সরকার, সেই সরকারের একটা ইস্যুতে আন্দোলন হয়ে গেল, সেখানে সরিও বলা হলো। এই পরিস্থিতিটা কেন হলো? না, দেখেন দেখেন যে কোনো কাজে ইন্টেনশনটা হচ্ছে দেখতে হবে যে ইন্টেনশনটা কি। আমাদের চলতে পথে আমি আপনাকে সব কথায় সমস্ত আচরণ হয়তো প্লিজ করতে পারবো না, কিন্তু আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছি কিনা, অসম্মান করছে কিনা আমার আচরণে, এটা একটা বিষয়। আমি ইন্টেনশনালি করছি কিনা, আরেকটা হচ্ছে আমি মিস্টেকেনলি করছি কিনা, কিংবা আমার এরর অফ জাজমেন্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে বিষয়। তো যে আন্দোলন হয়েছে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। মন্ত্রী যে কথা বলেছেন, উনি এক পর্যায়ে দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে এটা শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি, উনি দুঃখ প্রকাশ করেছেন। এটা শোনার সাধারণ বিষয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা, সাধারণ বিষয় যে উনি দুঃখ প্রকাশ করেছেন, এবং 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 আমরা দেখেছি শিক্ষার্থীরা সেটি মেনেও নিয়েছে। জি, সেই ক্ষেত্রে আপনার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার কিভাবে কাজ করছে? দেখেন, আমি আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটা সেক্টর ভাগ করে করে যেভাবে কাজ করছে, আপনি জীবনযাত্রার ব্যয় কমাতে কীভাবে কাজ করছে, আমি যদি এই বিষয়টাকে এভাবে বলি যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে যে এবার যে বাজেটটা দিল, এই বাজেটটাকে প্রধানমন্ত্রী কি বলেছেন জানেন? এই বাজেটটাকে প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। আপনারা খেয়াল করেছেন কিনা? জীবন বান্ধব বাজেট। আমরা অনেক সময় শুনেছি বলা হয় যে ব্যবসা বান্ধব বাজেট, জনবান্ধব বাজেট, পরিবেশ বান্ধব, নানা রকম কথা বলি, কিন্তু এবার প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কারণটা হচ্ছে আপনি দেখবেন যে 61টা আইটেমের নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, তেল, নুন, লবণ, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, একটা দাম বাড়েনি। শুধু সেখানেই না, শেষ না, আমরা তো খেলাম, কোনো কিছুর দাম তো বাড়েনি। এরপরে আছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য ক্ষেত্রে এবার সবচাইতে শিক্ষার খাতের পরেই স্বাস্থ্য খাতের সবচেয়ে বাজেট বাড়ানো হচ্ছে। জিডিপির 1.2% এবার শিক্ষা খাতে বাজেট, স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে। আপনারা দেখবেন ডায়ালিসিস করা, হার্টের স্ট্যান্ড, চোখের চিকিৎসা, নানা ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা দেখেছি অতীতে অনেক সময় যখন বাজেট দেওয়া হতো, সেই বাজেটের একদিন আগে, দুদিন আগে কিছু জিনিস স্টক করে রাখতো ব্যবসায়ীরা, এবং বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন 3 দিনে প্রচুর লাভ করতো। এবার দেখবেন বাজেট হওয়ার পরে এই ধরনের কোথাও কোনো হাহাকার শোনা যায়নি, কেউ দাম বাড়িয়েছে, কেউ স্টক করে রেখেছে, এমন শোনা যায়নি। তো তার মানে হচ্ছে যে যেহেতু সরকার খুবই সতর্ক, সচেতন, এভাবেই সরকার যে মানুষের যাতে করে ক্রয় ক্ষমতার, মানুষের যাতে ব্যয় না বাড়ে, মানুষের সমস্ত জিনিসপত্র যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এ কারণেই সেভাবে বাজেটটা করা হয়েছে। এবং সরকার জনগণের স্বার্থ রক্ষার জন্য
সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সেই পরিকল্পনা অনুযায়ী সরকার প্রত্যেকটা ক্ষেত্র মোকাবেলা করছে। মানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, একটা যুদ্ধ পার হলাম আমরা, আবার এখন যুদ্ধ চলছে, এরকম একটি পরিস্থিতি, তেলের দাম বেড়ে যাচ্ছে, আমাদের এলএনজিতে সমস্যা হচ্ছে, আবার ডব্লিউএফপি একটা জরিপে তারা বলছে যে বাংলাদেশ খাদ্য ঝুঁকিতে পড়তে পারে, প্রায় 2 কোটি মানুষ খাদ্য ঝুঁকিতে পড়তে পারে। তো এই ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনা কি? সরকার কিভাবে এটা উত্তরণ ঘটাবে? এইটা এইটা কিভাবে উত্তরণ ঘটাবে, সরকারের তো নিঃসন্দেহে প্রস্তুতি আছে। বাট আমি আপনাকে এটা জবাবটা এভাবে দিতে পারি, সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, করার পরেই আপনারা দেখেছেন রোজা রমজান ছিল, একদিন পরেই রমজান শুরু হয়েছে। তো রমজান শুরু হওয়া মানে বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি, দ্রব্যমূল্য বেড়ে যায়, একটা বিশেষ পরিস্থিতি, সেটি সরকার সফলভাবে মোকাবেলা করেছে। এই রমজানের মধ্যেই বিশ্বযুদ্ধ পরিস্থিতি, তেল ডিজেলের সংকট, সেটি সরকার মোকাবেলা করেছে। এরপরে আপনার হঠাৎ করেই রুবেলার টিকার সংকট, সারা দেশে খুবই আতঙ্কজনক অবস্থা, শিশু মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। সেই সংকট 1 মাসের মধ্যেই মোকাবেলা করেছে, 2 কোটি শিশুকে রুবেলার টিকা দেওয়া হয়েছে। তো একটি সরকার দায়িত্ব নেয়ার 1-2 মাসের মধ্যে যে সমস্ত বড় বড় সংকটগুলি এসছে, দায়িত্ব বুঝে নিতে না নিতেই যদি পারে, তাহলে আমরা আশা করি এই সরকারের বয়স তো এখন 5 মাস, এবং সরকার যেহেতু চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে মোকাবেলা করবে সেই পরিকল্পনাগুলো আছে, ওয়েল প্ল্যান্ড, আমরা আশা করি এই জায়গাগুলোতে সমস্যা হবে না। সরকারের শত্রুকে বিরোধী দল নাকি পতিত আওয়ামী লীগ? সরকার তো কারোর সঙ্গে শত্রুতা করছে না। ধরেন সরকার কাকে মোকাবেলা করবে? না, সরকার মোকাবেলা করবে যারা দেশের স্বার্থবিরোধী, তাদেরকে মোকাবেলা করবে। সরকারের রাজনৈতিক দর্শনটা হচ্ছে দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ, আর জনগণের স্বার্থ রক্ষায় সবার জন্য বাংলাদেশ। সো জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে এই সবার আগে বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, এই চেতনার বিরুদ্ধে যারা কাজ করবে, অবশ্যই সরকার তাদের শত্রু, তাদেরকে যেভাবে মোকাবেলা করা দরকার সেভাবে মোকাবেলা করবে। কিন্তু রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতা করা, এই ক্ষেত্রে সরকার শুরুতেই সরকারি পথটা বেছে নেয়নি। আপনারা দেখবেন যে তারেক রহমান একটা কাজ করেছেন, উনি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে উনি রাজনীতির একটা গুণগত পরিবর্তন ঘটিয়ে চলছেন। আপনি খেয়াল করে দেখবেন কতগুলো পরিবর্তন। প্রথম, এই যে তারেক রহমান যেখানে বসেন, ওনার পেছনে কিন্তু ওনার ছবি থাকার কথা, আপনার ছবি দেখাননি। শুধু সেই ছবি না, সাধারণত কোনো প্রধানমন্ত্রী কোথাও গেলে রাস্তাঘাটে, রাজপথে, ভেন্যুতে বড় বড় ছবি থাকে, বিলবোর্ড থাকে, ব্যানার থাকে, তোরণ থাকে। প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন যে কোনো ছবি থাকবে না? শুধু ছবি থাকবে না এটা না, উনি যে রাজনীতির গুণগত পরিবর্তনটা ঘটাতে চান এবং ঘটিয়ে চলছেন, এটার প্রমাণ হচ্ছে উনি আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে বরং এই সরকার প্রধানের ছবি নিয়ে চিন্তা ভাবনা করার চাইতে যেই বিষয়ের উপরে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, কিংবা আলোচনা সভা হবে, সেই বিষয়টাকে ফোকাস করার জন্য। এটার একটা রেজাল্ট আমরা দেখেছি গত সম্ভবত 15 দিন আগে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে, সেখানে বৃক্ষ মেলা এবং পরিবেশ মেলা ছিল। সেখানে তারেক রহমানের কোনো ছবি দেওয়া হয় নাই, বরং বড় বড় ফেস্টুন বিলবোর্ড ছিল, ব্যানার ছিল, 19টা স্লোগান ছিল পরিবেশ নিয়ে এবং বৃক্ষমেলা নিয়ে, পরিবেশ মেলা নিয়ে 19টা স্লোগান ছিল। তার মানে হচ্ছে যে এই যে মানুষকে ধরিয়ে দেয়া, এটা কিন্তু হয়েছে। জুলাই সনদ ইস্যুতে, গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সরকারের সাথে বিরোধী দলের দূরত্বটা বাড়ছে কিনা, নাকি সরকার একলা চলো নীতিতে হাঁটছে? আসলে দূরত্ব বাড়েনি। আপনি কোন বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটার উপরে নির্ভর করবে অনেক কিছু। আমি শুরুতেই আপনার সঙ্গে যখন আমি কথা বলেছি, আমি শুরুতেই বলেছি যে বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল 31 দফা। এরপরে যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় নানা রকম সংস্কার কমিশন হলো, ঐকমত্য কমিশন হলো, আমরা দেখেছি জুলাই জাতীয় সনদ হলো,
জুলাই জাতীয় সনদে সরকার সিদ্ধান্ত নিল যে এই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করবে। সম্ভবত 30টা না 32টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং আমার ধারণা আপনারা নিঃসন্দেহে আপনারাও হয়তোবা সরাসরি টেলিভিশন প্রচার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এটি ঘটেনি যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের তারা এসে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, আলোচনা সভায় বলেছেন, সব সময় বলেছেন যে উনি জুলাই জাতীয় সনদ যেটি সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল সেই 31 দফা এবং এই জুলাই জাতীয় সনদ পুরোটাই এই 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 এটার একটা প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। যেভাবে কি এটা চেঞ্জ হয়ে গেছে, না, সেই কারণে কি বিএনপির অস্বস্তি বা সরকারের না, অস্বস্তি? চেঞ্জ তো হয়নি। কি চেঞ্জ হয়েছে? আমি বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে জুলাই জাতীয় সনদ যেটি জাতীয় সংসদের সাউথ প্লাজায় জনগণের সামনে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, বিএনপিও যেখানে স্বাক্ষর করেছিল, যেভাবে স্বাক্ষর করেছিল, যে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছিল, যেভাবে স্বাক্ষর করেছিল, এর প্রত্যেকটা দফা অ্যাকর্ডিংলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়ন করে চলছেন। জি, তাহলে বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে মৌলিক সংস্কার যেগুলি, যেমন গুম কমিশন অধ্যাদেশ, তারপরে বিচার বিভাগের আলাদা সচিবালয়, বিচারকদের নিয়োগ প্রক্রিয়া, এই জিনিসগুলিতে সরকার কেন এটাকে মানে একটু দূরে রাখতে চায়? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। যারা ভিন্ন মতের কথা বলছেন কিংবা এই ভুল ধরছেন কিংবা তাদের যারা প্রশ্ন উত্থাপন করতে চান, অবশ্যই তাদের সেই রাজনৈতিক অধিকার আছে। সেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই এই ফ্যাসিস্ট বিরোধী দীর্ঘ আন্দোলন। তাদের সেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো এত হতাহত, এত প্রাণ, এত শহীদের মৃত্যু। এই দীর্ঘ যাত্রা পথে বিএনপির কেউ গুম হয়নি, ছাত্রদলের কেউ গুম হয়নি, সবচেয়ে বেশি গুম হয়েছে, খুনের শিকার হয়েছে। আজকে যে পার্লামেন্টে কথাগুলো হচ্ছে, যে পার্লামেন্টে বসে কথা হচ্ছে, এই পার্লামেন্টে তো ইলিয়াস আলী থাকার কথা ছিল, উনি একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান হতে পারতেন। এই পার্লামেন্টে তো কমিশনার চৌধুরী আলম থাকার কথা ছিল, থাকতে পারতেন, আরও অনেকে থাকতে পারতেন, তারা নেই। তো এই যে তারা নেই, কুমিল্লার হিরো এবং পারভেজ থাকার কথা ছিল, হ্যাঁ কথা ছিল, তারা নেই, এদেরকে গুম করা হয়েছে, অপহরণ করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি এই গুমের বিচার চায় না? আপনার কাছে কি মনে হয় বিএনপি এই গুমকে সমর্থন করছে? আপনাকে দেখতে বিএনপির আমাদের পার্লামেন্টে এটা নিয়ে কথা হয়েছে যে বিএনপি কিভাবে এই বিচারটাকে নিশ্চিত করবে, সেটার ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন, যত আমি পার্লামেন্টে দেখেছিলাম, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন তো পার্লামেন্টে তো কথা হচ্ছে। সো এখন ভিন্নমত তো থাকবেই। পলাতক ফ্যাসিস্টরা দেশে বিদেশে বসে অনেক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের ভিতরে বর্তমান বিরোধী দল এবং সরকারি দলের ভিতরে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে এই সুযোগটা তারা নেবে কিনা? দেখেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনের যে কনক্লুডিং রিমার্কসটা দিয়েছিলেন, সমাপনী ভাষণ যেটা দিয়েছিলেন, সেখানে একটি কথা কিন্তু বলেছেন, এটি ছাড়াও এর আগে কয়েকবার বলেছেন যে বাংলাদেশের এই বীর ছাত্র জনতার রক্তস্নাত এই বাংলাদেশে রাজপথে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই জাতীয় ঐক্য বহাল থাকবে। জাতীয় ঐক্য কিসে থাকবে? জাতীয় ঐক্য হচ্ছে এই বাংলাদেশে আর কখনো যাতে স্বৈরাচার ফ্যাসিবাদ ফিরতে না পারে, মাথা তুলে দাঁড়াতে না পারে, এই প্রশ্নে জাতীয় ঐক্যমত থাকবে, জাতীয় ঐক্য থাকবে। এই বাংলাদেশ যাতে আর কখনো তাবেদার রাষ্ট্রে কেউ পরিণত করতে না পারে, এই প্রশ্নে জাতীয় ঐক্যমত থাকবে। আর আপনি যদি আরও বিভিন্ন ছোট ইস্যু ধরেন, প্রত্যেকটি ইস্যুতে জাতীয় ঐক্যমত হয় না। আমরা একদম শেষ পর্যায়ে আছি। সালে শিবলি, স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিদায় নিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, কি আলোচনা হচ্ছে? না, সেটি তো আমার ধারণা আপনারা ইতিমধ্যে দু একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে, উনি যেহেতু
রাষ্ট্র পরিচালনা করতেই দায় ভার, রাষ্ট্রের যে ভার এটি তার শারীরিক কারণে বহন করতে অক্ষম, তিনি সক্ষম নন। তিনি কি সেটা কারণে তিনি লিখেছেন, যেহেতু লিখেছেন, এখন লেখার পরে সংবিধান অনুসারে মাননীয় স্পিকার দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন যে নতুন পরিস্থিতির উদ্ভব হলো, এখন আলোচনা হবে কারা নিয়েছেন। রাজনীতিবিদদের মধ্য থেকে কেউ হবে, নাকি শিক্ষাবিদ কেউ হবে, নাকি আমলাদের মধ্য থেকে কেউ হবে, এটি নাকি আসলে সাবেক কি, মানে আপনি যেহেতু সরকারের ভেতরে প্রধানমন্ত্রীর একদমই কাছাকাছি আপনি থাকেন এবং কাজ করেন প্রধানমন্ত্রীর সাথে, কি আলোচনা হচ্ছে? রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যদি আমি আপনাকে একটা নাম কিংবা দুইটা নাম সরাসরি বলে দেই, তা তার মানে হচ্ছে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে সবার সঙ্গে আলোচনা করে কি সিদ্ধান্ত নেবে? তার মানে সিদ্ধান্ত হয়নি। এখন যেই উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দলের নেতৃবৃন্দের সঙ্গে বসবেন, স্ট্যান্ডিং কমিটি আছেন, নীতি নির্ধারক যারা আছেন সবার সঙ্গে বসবেন, সিদ্ধান্ত নেবেন এবং সময় অনুযায়ী আপনারা দেখবেন। এই মুহূর্তে তো উনি কারোর সঙ্গে এখন এই পর্যন্ত এখন আনুষ্ঠানিক আলোচনা হয়নি। রাজনীতিবিদদের ভেতর থেকে কেউ হবেন? আমি আপনাকে বলতে পারবো না কে হবেন। আমি বলছি যে নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী এটি নিয়ে দলের মধ্যে আলোচনা করবেন, নীতি নির্ধারক যারা আছেন সেখানে বসে সিদ্ধান্ত নেবেন। ওকে, ফাইন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় সংসদে স্পিকারের উদ্দেশ্যে চেয়ারটি দেখিয়ে বলেছিলেন যে মাননীয় স্পিকার, এই চেয়ারটি তে যখন বসি বা এই চেয়ারের অনেক উত্তাপ, অর্থাৎ উনি দায়িত্বভার বুঝিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে সকাল 9টায় অফিসে হাজির হন, রাত্র 9টা-10টায় বের হন, এবং এটার জন্য আপনাদেরকেও কিন্তু দীর্ঘক্ষণ অফিস করতে হয় তার সাথে। এই যে প্রধানমন্ত্রী যে এত কষ্ট করছেন, এটা কি তার দলের তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা? তারা আসলে বুঝছে কিনা যে তাদেরকেও প্রধানমন্ত্রীর মতো এরকম সাধারণ থাকা উচিত, মানুষকে কষ্ট না দেওয়া উচিত? নানা অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী আগামী দিনে কি করবেন দলের সদস্যদেরকে বা কর্মীদেরকে পরিশুদ্ধ রাখার জন্য? আমরা একদম শেষ পর্যায়ে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেন, উনি আগে নিজে দৃষ্টান্ত স্থাপন করেন, তারপর সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। সকাল 9টার মধ্যে অফিসে যাওয়ার কথা, এটি নিয়ম শৃঙ্খলা, এটি নিয়ম হওয়া উচিত। উনি এই নিয়মটা পুনর্বহাল করার চেষ্টা করছেন, যাতে করে এই যে নিয়মটা পুনর্বহাল করা, সকাল 9টার মধ্যে অফিসে যাওয়া, উনি নিজে এটি অনুসরণ করছেন। এবং আমাদের যতটুকু আমরা দেখেছি কিংবা যতটুকু আমরা বুঝতে পেরেছি, এখন পর্যন্ত অধিকাংশ নেতা মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাগণ যারা 9টার সময় অফিসে যাওয়ার কথা, তারা 9টার সময় অফিস যাচ্ছেন। হয়তো একটু সামান্য হয়তো 2-1 জনের ক্ষেত্রে হেরফের হচ্ছে। এবং আমরা মনে করি যে দীর্ঘ সময় একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তাদের কাছে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু ছিল না, নিয়ম ছিল, এক ব্যক্তির শাসন ছিল। এক ব্যক্তি যা মনে করতেন তাই। এক ব্যক্তি যদি মনে করতেন যে আজকে ঈদ, তাহলে আজকে ঈদ। যদি মনে করতেন যে আজকে ঈদের চাঁদ দেখা যায়নি, তাহলে ঈদের চাঁদ দেখা যায়নি। এমন একটি অবস্থাতে আমরা বাংলাদেশের জনগণ এমন একটি অবস্থা দেখেছে। সেখান থেকে পুনরায় আবার একটা রাষ্ট্রযন্ত্রকে আবার একদম সোজা পথে আনা, জবাবদিহিতার মধ্যে আনা, জনগণের কাছে দায়বদ্ধ করা, এটা তো কিছুটা কঠিন। সেই কঠিন কাজটি তারেক রহমান আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় এখন পর্যন্ত সুন্দরভাবে করে চলছেন। এবং আমরা আশা করি, এবং সারা দেশের বিভিন্ন জায়গাতে আমরা প্রায়শই যাই, দেখি মানুষের মধ্যেও সেই জায়গাটা, সেই পরিবর্তনের বার্তাটিও উনি দিতে পারছেন। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলাম, আমরা যারা গণমাধ্যমে দায়িত্বে আছি। তিনি বলছেন যে সরকারের তেলবাজি করার দরকার নাই, সরকারের প্রশংসা করার দরকার নাই, সরকারের যে কর্মসূচি আছে জনগণের কল্যাণে, সেই কর্মসূচিগুলি যেন গণমাধ্যম তুলে ধরে। এবং তিনি এনটিভির নিউজের প্রশংসা করে বলেছিলেন যে জনগণের মধ্যে সরকারের কর্মসূচি কি ইমপ্যাক্ট ফেলে
সেটা এনটিভি তুলে ধরেছিল। তো মানে সেই জায়গাটা থেকে মানে গণমাধ্যমের প্রতি আপনাদের বার্তাটা কি? ও সেটি মাননীয় প্রধানমন্ত্রী এখনও তো যে কথা বলছেন, ধরা যাক এই যে আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করলেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে ফ্যামিলি কার্ড যে দেওয়া হচ্ছে এবছর এই অর্থ বছরে আরও 31 লক্ষ ফ্যামিলিকে কার্ড দেওয়া হবে। এই কার্ড আসলে এই 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 ফ্যামিলি কার্ডটা তো শুধুমাত্র একজন পরিবারের নারী প্রধানকে দেয়া না, এটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক অ্যাজ ওয়েল। এটা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। তো এই টাকাটা, যে সহায়তা দেওয়া হচ্ছে, এটা আসলে একটা পরিবারে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে, এটা কিন্তু গণমাধ্যম ক্যান প্লে ভাইটাল রোল। এটাকে তুলে ধরতে পারেন। আসলেই কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা, কৃষক কার্ড, কৃষি কার্ড কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা, একজন আলেমের জীবনে, একজন ধর্মীয় গুরুর জীবনে যে টাকাটা, যে সহায়তাটা পাচ্ছে, সরকারের সহায়তা, এটাতে কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা, একজন খেলোয়াড় যখন তাকে রাষ্ট্র এই সহায়তাটা দেওয়া হচ্ছে, তাতে তার পরিবারে এবং তার পারফরমেন্সে কি পরিবর্তন নিয়ে আসছে, এই কাজটা গণমাধ্যম কিন্তু করতে পারে। জনাব সালেহ শিবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে আবার ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।